পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত, অভিযুক্ত ৩ জনকে অব্যাহতি। ভরাডুবির শঙ্কায় দিশেহারা বিএনপি, মন্তব্য কাদেরের। নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ফখরুল। সাগর রুনির আসল হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে, আবারও স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর আশ্বাস। বাংলাদেশে ৫০ লাখেরও বেশি মানুষ মাদকাসক্ত, বাড়ছে চুরি, ডাকাতি, খুন, আত্মহত্যার মতো ভয়ঙ্কর সব অপরাধ। তুরাগ নদের দুপাড় জুড়ে দখলের চিহ্ন, শিল্প কারখানা আর পার্কের আগ্রাসনে পিছিয়ে নেই সরকারি প্রতিষ্ঠান। স্বাগত নিউজ 24 সংবাদে, আমি রামিম হাসান। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির ষড়যন্ত্রের যেই অভিযোগ তুলেছিল বিশ্বব্যাংক, যেই অভিযোগ বাতিল করা হয়েছিল ঋণ সহায়তা, তার কোনো প্রমাণ পায়নি কানাডার আদালত। খালাস দেওয়া হয়েছে ৩ অভিযুক্তকেও। এ বিষয়ে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন স্বস্তি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এদিকে সজীব ওয়াজেদ জয়ও ফেসবুক পেজে প্রতিক্রিয়ায় জানিয়েছেন এটি ছিল উদ্দেশ্য প্রণোদিত গুজব। বিস্তারিত জানাচ্ছেন আফসার উদ্দিন। ২০১৩ সালে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে ঋণ চুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক। শুক্রবার কানাডার আদালতে সেই দুর্নীতি মামলা মিথ্যা প্রমাণিত হয়। ফলে এসএনসি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার ভুঁইয়াকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রায়ের পর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে তৎকালীন বিশ্বব্যাংক প্রতিনিধি গোল্ড স্টেইন এবং বাংলাদেশের কিছু পত্রিকার অসৎ রিপোর্টের উপর ভিত্তি করে বিশ্বব্যাংক এ ষড়যন্ত্র করে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুক পেজে বলেন, কোর্টের ভাষায় এটি ছিল উদ্দেশ্য প্রণোদিত একটি গুজব, যার কোনো দৃশ্যমান উৎস খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ডক্টর ইউনুস বারবার হিলারি ক্লিন্টনকে তার মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। তারপর হিলারি বিশ্ব ব্যাংককে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ রাখতে বলেন। তার মতে, ডক্টর ইউনুসের কারণে বিশ্ব ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রজেক্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, যেটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোটি মানুষ উপকৃত হতো। এ সময় তিনি ইউনুসের গ্রামীণ ব্যাংকের আশ্রয়ে অবৈধ আয় এবং কর ফাঁকিরও ইঙ্গিত দেন। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। এবারে নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গ। কয়েকদিন ধরেই নতুন নির্বাচন কমিশন নিয়ে নানামুখী মন্তব্য, উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। আজও এর ব্যতিক্রম হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ভরাডুবি হবে ভেবে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি। তাই তো নতুন ইসি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে তারা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, নতুন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা। চট্টগ্রামের ইন্দ্রপুল এলাকায় সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি কথা বলেন নতুন নির্বাচন কমিশন আর বিএনপির প্রতিক্রিয়া নিয়ে। বিএনপি জানে আগামী নির্বাচনে জনগণের ভোটে তারা জিততে পারবে না। নারায়ণগঞ্জের মতো জাতীয় নির্বাচনেও বিএনপির ভরাডুবি হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের দলের নিয়ম কানুন মেনে চলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। দলের কর্মীরা কোন নেতা প্রজা নয়, এটা নেতাদেরকে জনপ্রতিনিধিদের মনে রাখতে হবে। দল করলে দলের নিয়ম কানুন মানতে হবে। তবে ঢাকায় বিকেলে বইমেলার এক অনুষ্ঠানে নতুন নির্বাচন কমিশন নিয়ে ভিন্ন কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেলা প্রাঙ্গণে নতুন বইয়ের মোড়ক উন্মোচনে এসে তিনি বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা যে বক্তব্য রেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনের নাম ঘোষণা পরে, সেটাই সত্য প্রমাণিত হয়েছে। এবং আমরা আবারও নিশ্চিত করে বলতে চাই যে এই নির্বাচন কমিশন কোনো মতেই এই প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে কখনোই নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম হবে না। কারণ তার দলীয় পক্ষপাতের ব্যাপারটি
এখন জনগণের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। 5 বছরেও বিচার হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় জড়িতদের। জানা যায়নি মূল কারণ। এদিকে হত্যার সুষ্ঠু বিচার না হয় দেশে একের পর এক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তাই সাগর রুনি হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। 2012 সালের 11 ফেব্রুয়ারি নির্মমভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার মেহেরুন রুনি। ঘটনার পর সরকারের পক্ষ থেকে খুনিদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দেয়া হলেও মাঝে পেরিয়ে গেছে 5টি বছর। নিহত এই সাংবাদিক দম্পতির বিচার ও সাংবাদিকদের উপর চলমান নির্যাতন বন্ধে আয়োজন করা হয় এই সাংবাদিক সমাবেশের। এই কারণে আমার বন্ধু, আমার সহকর্মী সাগর সারোয়ার এবং মেহেরুন রুনিকে তাদের বেডরুম থেকে হত্যা করা হলো, আজ তার কোনো কারণ খুঁজে পেলাম না। সমাবেশে উপস্থিত ছিল নিহতদের একমাত্র সন্তান মাহির সারোয়ার মেঘ। খুনিদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সাংবাদিকতা পেশায় জড়িত যারা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছিল, কিন্তু সেটি 5 বছর পরেও এখনো তদন্ত শেষ হয়নি। আমরাও কিন্তু বেঁচে থেকে প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছি। আমরাও বেঁচে থেকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে আমাদের জীবন চালাচ্ছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। সাগর রুনি হত্যার তদন্ত পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হয় নাই। এই অবস্থায় সাংবাদিক সমাজের নির্বাচিত নেতা হিসেবে আমরা নিশ্চুপ ঘরে বসে থাকতে পারি না। তার তাৎক্ষণিক বিচার সম্ভব হতো, তার আজ পর্যন্ত এই কয়েকদিনে যে আরো 27 জন প্রাণ দিল, সাংবাদিকদেরকে প্রাণ দিতে হতো না। সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করুন, সাংবাদিকদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করুন। সাগর রুনি হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার সাংবাদিক নেতাদের। বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার সারা দেশে আমরা এই আন্দোলন সংগ্রাম প্রতিবাদ অব্যাহত রাখবো। তার দাবিতে সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন। যে এই আন্দোলনের বাধা হতে পারে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগিরই আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে আসল অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। শনিবার নড়াইলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী এসব প্রতিশ্রুতি দেন। নির্দেশনায় আমাদের র্যাব এটা তদন্ত করছে। র্যাবের কাছে যে লেটেস্ট পজিশন আমরা জানি, র্যাব ওইখানে 2 জনের ডিএনএর অস্তিত্ব পেয়েছিল, সেইগুলো মানে বিভিন্ন জায়গায় তারা ম্যাচিং করার চেষ্টা করছে। আমার মনে হয় আমরা খুব সহসাই আলোর মুখ দেখবে এবং আমরা উদ্ঘাটন করতে পারবো। প্রকৃত দোষীদেরকে বিচারে সোপর্দ না করার জন্যে আমি দুঃখ প্রকাশ করছি। এটা একটা ব্যর্থতা, তবে এই ব্যর্থতা কাটিয়ে তোলার জন্যে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে। আমি এখনও আশাবাদী যে সাগর রুনির প্রকৃত খুনিরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে। বাংলাদেশে 50 লাখেরও বেশি মানুষ মাদকাসক্ত। এর ফলে বাড়ছে চুরি, ডাকাতি, খুন, আত্মহত্যার মতো ভয়ঙ্কর সব অপরাধ। সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স হলে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। মাদকের ভয়াবহ আগ্রাসন বিষয়ে সচেতন করতে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এই আলোচনার আয়োজন করে। এতে অংশ নেন শিক্ষক, সাংবাদিক, গবেষক, অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম। কিভাবে মাদক বাংলাদেশে অবাধে প্রবেশ করছে, কিভাবে এর বাজারজাত হচ্ছে, কি করে বক্তারা তথ্য প্রমাণ সহ দেশে মাদকের ভয়াবহতা এবং এর নেপথ্যের বিভিন্ন কারণ তুলে ধরেন। ধূমপানের সংখ্যা কিন্তু কমে নাই,
গত 2.5 বছরে প্রায় 350 খুন হয়েছে রাজধানীতে শুধুমাত্র ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে। এবং এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয় তারা জানে না, অথবা তারা হাইড করতো আমাদের কাছে। মাদক নামের এই কেমিক্যালস এই যে ব্যক্তিত্ব, মেধা, মননের জায়গাটাকে হাইজ্যাক করে ফেলে। ফ্রাস্ট্রেশন থেকে আস্তে আস্তে সামথিং নিউ করতে গিয়ে এগুলি করে আর কি। একটা ফ্যাশন হয়ে গিয়েছে ইয়াবাটা, বিশেষ করে একদম অভিনেতা অভিনেত্রীদের মধ্যে, যেটা খেলে ফিগার সুন্দর রাখা যায়। আজকে ইয়াবা ব্যবসার সাথে আইন প্রণেতারা জড়িত। মাদকের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সরকারের পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক সচেতনতা দরকার বলে মনে করেন বক্তারা। তাদের মতে সবচেয়ে বেশি দরকার সামাজিক আন্দোলন। এটা সমাজের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করে এবং একটা জনমত সৃষ্টি করে এটাকে আমাদের অবশ্যই রুখতে হবে। প্রতিটা বছর যদি 49 থেকে 50,000 নতুন কেস হয়, তাহলে তো এই যারা অপরাধী আছে তাদের কোনো পানিশমেন্ট তেমন একটা হচ্ছে না। একটা ইনস্টিটিউশন করতে হবে প্রত্যেক গ্রামে, যেখানে ভিডিও গেম খেলবে, যেখানে ভালো সিনেমা দেখাবে। আমার মতো কাজী হায়াতের মতো 17 কোটিতে ওয়ান অ্যান্ড অনলি পেজ বিদ্রোহ করতে হবে, বলতে হবে কি চাই। এখানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে গণসচেতনতার জায়গা, পরিবারের জায়গা, আত্মীয়তার জায়গা। আমাদের সেই জায়গাটায় ফিরে যেতে হবে। আমাদের সকলকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। মাদক মুক্ত একটি সমাজ যদি থাকে, সেই সমাজে অপরাধ প্রবণতা কত শূন্যের কোঠায় নেমে আসতে পারে তার ছাপ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। মাদকের মতো অন্য সামাজিক সমস্যাগুলো নিয়েও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 ভবিষ্যতে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় মতবিনিময়ের আয়োজন করবে বলে জানান সম্পাদক ও সিইও নঈম নিজাম। সবার মতামত নেব আমরা কি করে আমরা কাজগুলো করতে পারি। আমরা মাদক সহ অন্যান্য সামাজিক সমস্যাগুলো একসঙ্গে কাজ করা, আমাদের যেই প্রবলেমগুলো প্রত্যেকটা জেলা শহরে এখন উপনীত, আমরা সেগুলোর উপর কাজ করে লাইভ ব্রডকাস্ট করবো প্রতি সপ্তাহে আমরা একবার করে। আমরা সেরকম একটা পদক্ষেপ নিচ্ছি এবং এটা শুরু হলো, এটা ঢাকা দিয়ে আমরা ক্রমান্বয়ে সারা বাংলাদেশে করবো সেটা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গাবতলী বেড়িবাঁধ টু আশুলিয়া তুরাগ নদের দুপার জুড়ে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা আর পার্ক। নিউজ 24 এর অনুসন্ধানে বেরিয়ে আসে এসব প্রতিষ্ঠানকে যাতায়াতের জন্য রাস্তা ব্যবহারের অনুমতি দিয়ে নদী দখল, ভরাট ও দূষণের সহযোগিতা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রাস্তা লিজ দেওয়ার কথা স্বীকার করেছেন বোর্ডের মহাপরিচালক। তুরাগ নদী দখল নিয়ে তালুকদার বিপ্লবের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। এভাবে দিন দিন দখল হচ্ছে তুরাগ নদ। বালু দিয়ে অবৈধভাবে তীর ভরাট করছে এক শ্রেণীর ব্যবসায়ী, ফলে দিন দিন ছোট হয়ে আসছে এক সময়ের উত্তাল তুরাগ। এমন দখল, ভরাট আর দূষণে হারাতে বসেছে দেশের প্রাচীনতম নদের ঐতিহ্য। অনুসন্ধান বলছে শুধু বালু ব্যবসায়ীরা নন, নদীর তীরবর্তী এলাকায় শিল্প কারখানা আর পার্ক স্থাপন করে দখলে মেতেছে কিছু প্রভাবশালী ব্যক্তি। পিছনের জায়গাটা সবই তার নিজের, বিলাল সরকারের। সেই এই জায়গাটা সরকার নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গেছে, এখন হয়তো সেই বুক দখল করে আর কি জায়গাটা। এখানে এই বিয়ের অনুষ্ঠান হয়, বার্থডে অনুষ্ঠান হয়। মালিক হইল হাবিবুর রহমান শেখ। সরজমিন তদন্তে দেখা যায় আমার পিছনে যে পিলারটি রয়েছে সেই পিলার থেকে রাস্তা পর্যন্ত জায়গার মালিক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গা দাবি করা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। আর আমার ডান পাশে নদীর সীমানা নির্ধারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। নদ ও বেড়িবাঁধের মাঝামাঝি শিল্প কারখানা ও পার্ক স্থাপনে যাতায়াতের জন্য রাস্তা লিজ দেয় পানি উন্নয়ন বোর্ড। আর এই সুযোগে দখল আর ভরাট করে নদীর সীমানা অতিক্রম করে চলছে দখলকারীরা। এদিকে রাস্তা লিজ দেওয়ার কথা স্বীকার করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও। একটা লোককে তো যাতায়াত দিতে হবে, কারণ সে তো ধান চাষ করবে, তাই করবে যাই করবে, সে তার জায়গাটা ফেলে রাখবে না বা টেম্পোরারিটা কিছু করতে পারে। একটা লোকে তো আপনি তাকে তো বাস্তরা করে দিলেন, তার কিছু তো কাজকর্ম করার জিনিস দিবেন। কিন্তু গভর্নমেন্টের নিয়ম আছে যে ডিমার্কেশনের পরে 150 মিটার না কত মিটার যেন জায়গা গভর্নমেন্টের একদম পুরা ফ্লাড প্লেন হিসেবে রাখার কথা। তাহলে তো গভর্নমেন্টের সেখানে অ্যাকশন নেওয়া দরকার যে তারা অবৈধভাবে কেন করছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, আশুলিয়া, সাভার।
বিয়ে ও তালাকের বিষয়ে সঠিক নিয়মকানুন সম্পর্কে অনেক সময় ধারণা না থাকায় বেশ কিছু অসাধু কাজীদের হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। নানা নিয়মের গল্প ফেঁদে এসব কাজীরা আদায় করছেন বাড়তি টাকা। অবৈধভাবে ব্যাকডেটে কাবিননামা, তালাকনামা, এমনকি নোটারিও করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মির্জা রুমন, ক্যামেরায় ছিলেন মোরাদ আক্তার। বিয়ে ও তালাকের জন্য কাজী সাহেবরা অপরিহার্য। অনুসন্ধানী তথ্য আসে, রাজধানীতে ব্যাকডেটে বিয়ে ও তালাকের কাজ করছেন কিছু অসাধু কাজী, যাদের একজন রাজধানীর আদাবর রিং রোড এলাকার কাজী ওহিদুজ্জামান। তথ্যের সত্যতা প্রমাণে মাঠে নামা, সঙ্গী গোপন ক্যামেরা। আমাদের বাংলাদেশে আছে, আপনি একটা মেয়ে নিয়ে এসে আজকে বিয়ে করতে হবে, যদি গঞ্জে ভাই আমার 1 বছর আগে ব্যাকডেট লাগবে, সেটা সম্ভব। এইসব অনৈতিক ও নিয়ম বহির্ভূত কাজ করে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। শুনুন তার নিজ মুখেই। আমাকে এখানে 2-3টা বাড়ি ঘর দুয়ার আছে, আমরা এটা ভাষা লোক না, আমরা গাড়ি বাড়ি দিয়ে চলালো। অনুসন্ধানের স্বার্থে সেই কাজী ওহিদুজ্জামানের কাছে আবারও নতুন টোপ। এবার তিনি ব্যাকডেটে 1 বছর আগের তালাকের ব্যবস্থা করে দিচ্ছেন। কোনো সমস্যা হবে না যে ব্যাকডেটে ব্যাকডেট আপনি বলতে যাবেন কেন? আরে এ তো আশ্চর্য ব্যাপার, ব্যাকডেট আপনি কবেন কেন এখন ধরে? আমি ওই তারিখে তালাক করছি। আমি তালাক করছি 16 জানুয়ারি, ব্যাকডেটে তো না বলে তো দেবেন না। এত সব প্রমাণ হাতে পাওয়ার পর বড় ক্যামেরায় সাংবাদিক বেশে যখন তার কাছে যাওয়া হলো, তখন তিনি সব বড় গলায় অস্বীকার করলেন। 1 বছর আগে একজন মানুষ তালাক দিয়ে যাচ্ছে, আইনত দণ্ডনীয় অপরাধ সেটা। আপনি সেটা কিভাবে কাজটা করেন? তালাক তো ব্যাকডেটই করি না। তাহলে এটা কি, এই স্লিপটা যে দিলেন এটা কি? ওটা তো আগের তালাক করা সম্ভবত। কি সম্ভবত কি আপনি নিজের হাতে দিলেন? এমনকি তিনি সাংবাদিকদের উপর হামলা করতেও উদ্যত হন। কাজীদের এমন ব্যাকডেটে বিয়ে, তালাকনামা কিংবা নোটারি করানো আইনগতভাবে কতটা যৌক্তিক, এ বিষয়ে কথা হয় ঢাকা জেলার রেজিস্ট্রারের সাথে। এটা একদিন আগেও তো সেটা করার মতন আইনগত কোনো সুযোগ নেই। রেজিস্ট্রেশনের প্রত্যেক দিন শেষে এটা ক্লোজিং হয়ে যায়, ফি বইতে এন্ট্রি হয়, তাকে রসিদ বই লিখতে হয়। সেক্ষেত্রে তার আরেকটা পেজ পিছনে যে আরেকটা দলিল ব্যাকডেটে রেজিস্ট্রি করা, মানে বিয়ের রেজিস্ট্রেশন রেজিস্ট্রি করা, এটা তো কোনোভাবেই সম্ভব না। যদি সেটা করে সেটা আইনের ব্যত্যয়, অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ। তালাকের ক্ষেত্রেও একই জিনিস। সরকারি কোনো রেজিস্টারেই আপনাকে প্রিভিয়াস ডেটে এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ নেই। তো যেটা মির্জা রুমন, নিউজ 24, ঢাকা। এ নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9টার অনুসন্ধানীমূলক অনুষ্ঠান টিম আন্ডার কাভারে। দেখার আমন্ত্রণ রইল। এবার অমর 21 বইমেলা নিয়ে আমাদের আয়োজন, প্রাণের মেলা গ্রন্থমেলা। অমর 21 গ্রন্থমেলার সংবাদ সংগ্রহ করতে এই মুহূর্তে বাংলা একাডেমির সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাফিয়াজ রাসনা। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। রাসনা, কি অবস্থা আজকে মেলার, এবং আজকে যেহেতু সরকারি ছুটির দিনের শেষ দিন, তো কি অবস্থা দেখতে পাচ্ছেন? মেলার কিন্তু রামিম যেমনটি বলছিলেন যে মেলার কিন্তু দ্বিতীয় সপ্তাহ এখন 11তম দিনে এসে পৌঁছেছে। তো গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় কিন্তু অনেক ভিড় ছিল, তবে আজকে কিন্তু আমরা দেখাতে পারি যে আজকেও কিন্তু ভিড় কম না। আজকেও কিন্তু প্রচুর পাঠক এখানে সমাগম হয়েছে, এবং সন্ধ্যার পরে ভিড়টা, যেহেতু যাদের অফিস রয়েছে তারা অফিস শেষ করে সন্ধ্যার পরে কিন্তু এখানে ভিড়টা আরও বেড়ে যায়। এবং এখানে যারা পাঠক এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি, যে তাদের পছন্দের বইটি এখন পর্যন্ত খুঁজে না পেলেও তারা কিন্তু তাদের প্রিয়জনের সঙ্গে এখানে তাদের ঘুরে বেড়ানোর যে বড় একটি জায়গা হয়েছে এই বইমেলা, এবং তাদের বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে সব কিছু। আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, কিন্তু বিকেলবেলা এখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি এসেছিলেন, এবং তিনি লেখকদের উদ্দেশ্যে, পাঠকদের যারা রয়েছেন তাদের জন্য লেখকদের উদ্দেশ্যে বলে
গিয়েছেন যে লেখকরা যাতে এমন ভাবে বইগুলো লিখে যে যাতে পাঠকরা দিন দিন আরও বই পড়তে আগ্রহী হয়ে ওঠে, এবং অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে তারা যেন তাদের সন্তানদেরকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলে। তো আসলে এই পর্যায়ে একটু আমরা একজন লেখকের সাথে কথা বলতে চাই যিনি আমাদেরকে বিভিন্ন সময়ে চাকরির খবর দিয়ে থাকেন, প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে সেখানে তিনি চাকরির খবর দিয়ে রাখেন। তো তার একটি বই এসেছে ক্যারিয়ার কারিশমা নামে, উনি নাজমুল হুদা লেখক। তো উনি উনি এই বইতে চেষ্টা করেছেন যে যারা চাকরি প্রার্থী আছে তারা যেন তাদের সহজ পথটা খুঁজে পায়। হ্যাঁ, আপনি যেটি বললেন চাকরি সংক্রান্ত এবং পেশাগত উৎকর্ষ সাধনের জন্য আমার ক্যারিয়ার কারিশমা সাফল্যের 7 পাঠ, এই বইটি মূলত তরুণদেরকে উদ্বুদ্ধ করবে তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ারের লক্ষ্যে পৌঁছানোর জন্য, এবং সেই সাথে অন্যদের যারা পেশাগত জীবনে আরও ভালো করতে চান তাদের জন্য আমার এই আলোঘর প্রকাশনী থেকে এবারের বইমেলায় আপনাদের জন্য আশা করি এই বইটি আপনাদের পেশাগত উৎকর্ষ সাধনে আরও ভূমিকা রাখবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে, যে যেমনটি বলছিলেন যে যারা তরুণ চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে এই উদ্বুদ্ধ করার জন্য যেন তাদের পড়াশোনা যখন শেষ হয়ে যাবে তারা যেন চাকরি খুঁজে পেতে তাদেরকে খুব একটা বেগ পেতে না হয়, আসলে সেই দিকটার কথা মাথায় রেখে তিনি এই বইটি প্রকাশ করেছেন। তো আমরা আসলে এখানে আজকে শনিবার হাওয়াতে যেটি দেখছি যে ভিড় কিন্তু অনেক মানে অন্যান্য যে কর্মদিবস রয়েছে রবি থেকে বৃহস্পতি তার তুলনায় কিন্তু ভিড় কিন্তু বাড়ছে দিনে দিনে, এবং যেহেতু মেলার দ্বিতীয় সপ্তাহ। তো রামিম, এই ছিল আমার কাছে আজকে বইমেলার সরোয়ার্দী প্রাঙ্গণ থেকে সবশেষ সংবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সাফিয়াজ রাসনা জানাচ্ছিলেন বইমেলার খবর। আমরা অন্যান্য সংবাদে যাব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব, আর ফিরে এসে যা থাকছে। বিভিন্ন দাবিতে চট্টগ্রামে কর্মবিরতি পালন করছে লাইটার শ্রমিক ইউনিয়ন। 16 ঘাটে পণ্য খালাস বন্ধ। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, আগে জানিয়েছিলাম পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে আমরা এখন চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের কাছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তৌফিক মুন্না। তার মাধ্যমে আমরা আসলে তার প্রতিক্রিয়া জানতে চাই। মুন্না, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? মুন্না, আপনার কাছে আমি জানতে চাবো যে মূলত আপনার মাধ্যমে অর্থ উপদেষ্টা মশিউর রহমান তার কাছে জানতে চাবো যে আসলে এই যে মামলাটি হয়েছে এবং এই মামলার পরবর্তীতে আমরা দেখলাম যে এটার কোনো প্রমাণ পায়নি, তো এই মুহূর্তে আসলে তারা পাল্টা কোনো মামলা করবে কিনা? আমি রায়টা নিয়ে অন্য কারোর সাথে আলাপ করিনি। আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া হলো যে আমরা বিশ্বব্যাংকের কাছ থেকে আমাদের কাছে যে সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছিল তার থেকে আমাদের ধারণা হয়েছিল যে এখানে তেমন কোনো কিছু নাই, এবং বিশ্বব্যাংক আমাদের অ্যান্টি কারাপশন কমিশনের সাথে আলাপ করে অ্যান্টি কারাপশন কমিশনও কেসগুলো ইনভেস্টিগেট করেছে। ওরাও কোনো এই জাতীয় অপরাধ বা এই জাতীয় দুর্নীতির কোনো প্রমাণ পায়নি। সেজন্য আমাদের এখানে কোনো মামলা করা মানে মামলা মোকদ্দমা ওইভাবে এগোয়নি, যদিও আমাদের সেক্রেটারি মোশাররফ তাকে জেলে নেওয়া হয়েছিল, জেলে ছিল। তো এখানে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিচক্ষণতা এবং সাহস দেখিয়েছিলেন, সেই সাহস না দেখালে আমাদের হয়তো অনেকেরই বিচার হতো, তথ্য প্রমাণ যাই হোক। কারণ এখানে অনেকের একটা মত ছিল যে বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা টাকা নেই, অর্থাৎ বিশ্বব্যাংকের যে একটা কথা বলেছে সেটাকে আমরা সম্মান দেখাই। আমাদের কিছু লোকের শাস্তি হলো বা কিছু লোকের অপরাধ না করেও অপরাধ বিবেচিত হলো, সেটা গ্রহণ করা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিভ্রান্তিকর পরামর্শ গ্রহণ করে নেই। আমি বলবো যে প্রধানমন্ত্রী যদি এই বিবেচনা এবং দূরদৃষ্টি না থাকতো তাহলে আমরা হয়তো শাস্তি বিচার হতো বা অন্যভাবে শাস্তি হতো আমাদের কারো।
এবং সে শাস্তিটাকেই বলা হতো প্রমাণ হিসাবে। তা মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতার জন্য আজকে প্রমাণিত হলো যে এই জাতীয় কোনো দুর্নীতি হয়নি এবং যারা দেশের নামে অপবাদ দিয়েছিল তারা আমি মনে করি যে তারা দুঃখিত হবে। যদি এর সাথে আপনারা কি কোনো ধরনের বিশ্বব্যাংকের বিরুদ্ধে কোনো মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন কিনা? এটা হলো একটা হলো যে দেশ কি করবে, সরকার কি করবে, এটা অনেক বড় বিষয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আর বিশ্বব্যাংককে পরিচালনার জন্য একটি আইন আছে, সেই আইনে একটি ধারা আছে। সেই ধারা হলো যে বিশ্বব্যাংকের ঋণ নিয়ে ঋণের সাথে সম্পৃক্ত হয়ে যদি কোনো লোক কোনো ত্রুটি করে তাহলে সে বিশ্বব্যাংকের কাছে বিশ্বব্যাংকের বিরুদ্ধে সে মামলা মোকদ্দমা সে করতে পারে না। তা আমার বিশ্বব্যাংকের বিরুদ্ধে যে নালিশ সেটা হলো এর সাথে সম্পৃক্ত হওয়ার ফলে কিন্তু আমাদের কোর্টের একটা সুপ্রিম কোর্টের রায়, অ্যাপেলেট ডিভিশনের রায় আছে একটি কেসে অ্যাটলিস্ট আমি জানি যে নাগরিকের যে নাগরিকের অধিকার যদি খর্ব হয় সেই অধিকার খর্ব করার মতো ক্ষমতা বিশ্বব্যাংকের নাই। কিন্তু সে রায়ের বিরুদ্ধে অ্যাপিল কি একটা আছে এবং সেটা আবার পুনর্বিবেচনা পেন্ডিং আছে। না হলে অ্যাপেলেট ডিভিশনের যে রায় সেই রায় অনুসারে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হয় এই জাতীয় কোনো কাজ বিশ্বব্যাংক করতে পারে না বা সরকার সেটা করে না। সেই জন্য আমি মনে করি যে একটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে, আর একটি হলো যে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে আমার কি দায়িত্ব বা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ রামিম, আপনি শুনছিলেন যে পদ্মা সেতু মামলা নিয়ে যেটা কানাডা একটি কোর্ট থেকে যে মামলাটা দিয়েছে তার রায় সম্পর্কে মাননীয় অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া, আর এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। রামিম, অনেক ধন্যবাদ। তৌফিক মুন্না, আমাদের সহকর্মী তৌফিক মুন্না কিছুক্ষণ আগে রয়েছেন তিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে, এবং তিনি যে বিষয়টি জানলেন সেটি হচ্ছে তারা বলছেন যে এই বিষয়ে আসলে কোনো মামলা পরবর্তীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হবে কিনা। তবে অর্থ উপদেষ্টা যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে তারা আসলে এই সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার পরবর্তী সিদ্ধান্ত, সে বিষয়ে আসলে তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চান। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। সরকার ঘোষিত বর্ধিত বেতন ভাতা দেয়া সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন। শুক্রবার রাত 12টা থেকে এই কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। কর্মসূচির কারণে নগরীর 16টি ঘাটে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য খালাস। এছাড়া চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত দেশি বিদেশি বিভিন্ন বাণিজ্যিক জাহাজের লোড আনলোড পুরোপুরি বন্ধ রয়েছে। লাইটারেস, কার্গো, বার্ডস, অয়েল ট্যাঙ্কার, কোস্টার শ্রমিকরা একযোগে এই কর্মবিরতি পালন করছে। এতে পণ্য পরিবহনের ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কক্সবাজারের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে 5 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব 7। কক্সবাজারের র্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, কক্সবাজার র্যাবের একটি দল শনিবার ভোর রাতে 4:30টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক দাম 15 কোটি টাকা। এ সময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জন মিয়ানমারের নাগরিক সহ 9 জনকে আটক করেছে র্যাব। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। এক মাসের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে প্রায় 1000 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারের এমন পরিবর্তনকে নেতিবাচক হিসেবে দেখছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতেই দাম বাড়ানো হয়েছে। বিস্তারিত হাবিব আফরোজের প্রতিবেদনে। নতুন বছরে প্রায় 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস মানভেদে ভরিতে 992 টাকা পর্যন্ত স্বর্ণের দাম নির্ধারণ করেছে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের বর্তমান দাম 47,064 টাকা, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 44,965 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 39,483 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 25,661 টাকায়। ক্রেতারা বলছেন সাধ্যের বাইরে চলে যাওয়ায় দিন দিন কঠিন হয়ে পড়ছে গহনা কেনা।
গোল্ডের দাম বেড়ে গেলে তো আমাদের জন্য অনেক সমস্যা। বারবার গোল্ডের দাম বাড়লে তো আমাদের জন্য সমস্যা, আমাদের জন্য প্রবলেম। মানে আমাদের যদি কোনো একটা কিছু কিনতে যাচ্ছি এটা হয়তো কিনতে পারতেছি না। তবে স্বর্ণের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিক্রেতাদের মাঝে। আমাদের মূলত টার্গেট কমে যাচ্ছে, বেচা কিনাটা কম হচ্ছে। বাড়ার কারণে হয়তো কিছু কিছু কাস্টমার চিন্তা ভাবনা করে আপনার হয়তো আরও সামনে বাড়তে পারে, যার কেনার ইচ্ছা কিছুদিন পরে সে আগেই কিনে ফেলে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই স্বর্ণের দাম বাড়ে বলে জানান বাজুসের এই সদস্য। ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের দাম বৃদ্ধি হওয়ার কারণেই আমাদের এখানে দাম বাড়ানো হয় আর কি। আর আপনার এই দাম বাড়লে যে কাস্টমার কম হয় তা না, দাম বাড়লে আর কাস্টমার বেশি আসে আর কি। মানুষ মনে করে কি যে এই তো দাম বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কিনে তাড়াতাড়ি করে কিছু কিনে আর কি। আর স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 21 ক্যারেটের প্রতি ভরি রূপা বর্তমানে বিক্রি হচ্ছে 1108 টাকায়। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি, ফিরে এসে যা থাকছে। নিরাপত্তা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে ট্রাম্প অ্যাবে বৈঠক, পুতিনের সঙ্গে ফোন আলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশা। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। ফরিদপুরের নগরকান্দায় বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এত মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত 11টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে উপজেলার গজারিয়া এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 13 জন নিহত হয়। এদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে, বাকিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে 33 জন বাস যাত্রীর মধ্যে 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 2 জন ভর্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানান, প্রশাসন পরিচয় নিশ্চিত হয়ে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে। এই ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার রাতে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে 90 মিনিট বৈঠক হয় এই দুই নেতার মধ্যে। এ সময় দুই দেশের মধ্যে নতুন করে আস্থা তৈরি এবং যৌথভাবে কাজ করার ব্যাপারে কথা হয়। অ্যাবে জানান, বিভিন্ন ইস্যুর পাশাপাশি দু দেশের মধ্যে জোট প্যাসিফিক নিয়ে শান্তির ভিত্তি আলোচনা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ট্রানজেকশনাল টিম এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পকে ফোন করেছিলেন পুতিন। জানানো হয়, যুক্তরাষ্ট্র রাশিয়ার বর্তমান সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করবেন তারা। তাদের আলোচনায় সিরিয়া ইস্যুও স্থান পেয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতেও ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়ার ব্যাপারে একমত হন এই দুই বিশ্বনেতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত, অভিযুক্ত 3 জনকে অব্যাহতি। ভরাডুবি শঙ্কায় দিশেহারা বিএনপি, মন্তব্য কাদেরের। নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ফখরুল। সাগর রুনির আসল হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে, আবারও আশ্বাস স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর। বাংলাদেশে 50 লাখেরও বেশি মানুষ মাদকাসক্ত, বাড়ছে চুরি, ডাকাতি, খুন, আত্মহত্যার মতো ভয়ঙ্কর সব অপরাধ। এবং তুরাগ নদের দুপার জুড়ে দখলের চিহ্ন, শিল্প কারখানা আর পার্কের আগ্রাসনে পিছিয়ে নেই সরকারি প্রতিষ্ঠানও।
আর এখন এ পর্যন্ত, এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। মুশফিক মিরাজের ব্যাটে হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ, এখনও পিছিয়ে 365 রানে। আইসিসি নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে এবার দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হারল বাংলাদেশ। বিসিএল ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্বাগত গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। শুরুতেই নিউজ 24 ক্রিকেট। হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিনটাতেও রাজত্ব করল ভারত। ভারতের 687 রান তাড়া করতে নেমে 6 উইকেটে 322 রান সংগ্রহ দাঁড়িয়েছে বাংলাদেশের। স্বাগতিকদের প্রথম ইনিংস থেকে এখনও 365 রানে পিছিয়ে টাইগাররা। মুশফিক সাকিবের 100 রানের পার্টনারশিপ আর শেষটায় মুশফিক মিরাজের দৃঢ়তার পরও ফলো অন এড়াতে পারে আরও 166 রান প্রয়োজন বাংলাদেশের। তাপস জুবায়ের জানাচ্ছেন বিস্তারিত। 6 উইকেটে 687 রানে টিম ইন্ডিয়ার ইনিংস ঘোষণাটাই দ্বিতীয় দিনের শেষ বেলাতে ব্যাকফুটে রেখেছিল বাংলাদেশকে। তার উপর 41 রান তুলতেই সৌম্য সরকারের উইকেট খোয়ানো। তামিমের দুর্ভাগ্যজনক রান আউটে তৃতীয় দিনের শুরুটাও চাপে থেকেই হয় টাইগারদের। 20 রান পরই ব্যক্তিগত মাত্র 12 রানে ব্যাকফুটে লেগ বিফোরে মমিনুল। উমেশ যাদবকে উইকেট দিয়ে আসলে 64তে 3 উইকেট খোয়ায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহকে নিয়ে সাকিবের ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে বিফল করে ম্যাচের প্রথম উইকেট শিকার ঈশান্ত শর্মার। রিয়াদ ফেরেন মাত্র 28 করে, ধসে যায় টাইগার দলের টপ অর্ডার। এরপরই ক্রিজে বাংলাদেশের অভিজ্ঞ 2 ক্রিকেটার সাকিব মুশফিক। ওয়েলিংটনে রেকর্ড পার্টনারশিপের সে জুটি এবার হায়দ্রাবাদেও লড়াই শুরু করেন। পঞ্চম উইকেটে গড়ে ওঠে 107 রানের পার্টনারশিপ। সাকিব ক্যারিয়ারের 21তম হাফ সেঞ্চুরি করে ব্যক্তিগত 82তে অশ্বিনকে উইকেট দিয়ে ফেললে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। অল্প পরই সাব্বির মাত্র 16 করে আউট হলে লোয়ার অর্ডারে এসে থেকে বাংলাদেশের ইনিংস। এরপরই শুরু মিরাজ গাথা। সবাইকে অবাক করে দিয়ে ব্যাট হাতে অধিনায়ক মুশফিককে দারুণ সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। অনূর্ধ্ব 19 দলে ব্যাট হাতে দারুণ কার্যকর এই ব্যাটসম্যান আগের 4 টেস্ট মিলিয়ে মাত্র 20 রান করলেও এবার মুশফিককে নিয়ে ঠেকিয়ে দেন টিম ইন্ডিয়ার টাইগার দলকে অল আউট করার স্বপ্ন। এ সময় মুশফিক তুলে নেন ক্যারিয়ারের 16তম হাফ সেঞ্চুরি। অন্য প্রান্তে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে টাইগার অধিনায়কের সাথে অপরাজিত থেকেই চতুর্থ দিনের খেলা শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। তাপস জুবায়ের, স্পোর্টস ডেস্ক, নিউজ 24। দ্বিতীয় দিনের বোলিং, ফিল্ডিং ও শেষ ভাগে সৌম্য সরকারের উইকেটের হতাশা নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে সাকিব মুশফিক মিরাজদের ব্যাটের আলোয় সেই হতাশা কিছুটা হলেও কাটিয়েছে টাইগাররা। দিন শেষে তাই সাকিবের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ছাপ। চতুর্থ দিনে টাইগারদের ইনিংস কতদূর গিয়ে ঠেকাবে তার উপরই নির্ভর করছে হায়দ্রাবাদ টেস্টের ভাগ্য। তৌহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হায়দ্রাবাদের দ্বিতীয় দিনে বাজে বোলিং আর ফিল্ডিং মিসের মোহরায় হতাশায় বিরাজ করছিল টাইগার শিবিরে। সেই হতাশার রেশ আরও বাড়িয়ে দেয় দিনের শেষ ভাগে সৌম্য সরকারের উইকেট। তৃতীয় দিনের শুরুটাও হয় তামিমের রান আউট দিয়ে। এরপর টেস্টের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মমিনুল ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ সাজঘরে ফিরলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন দলের 2 অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব ও মুশফিক জুটি। নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়ে ক্যারিয়ারের 21তম হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান। দিন শেষে কণ্ঠে তাই স্বস্তি ছিল দেশসেরা এই অলরাউন্ডারের। নিজের মারকুটে ব্যাটিং স্টাইল নিয়েও সন্তুষ্ট তিনি। আমি আমার শটগুলো খেলেছি, উইকেটটা ভালো ছিল। এমন উইকেটে একবার সেট হতে পারলে বোলারদের কাজটা কঠিন হয়ে যায়। তবে সেঞ্চুরি পেলে বেশি ভালো লাগতো। দলের জন্য কিছু করতে পারাটা সবসময় আনন্দের। পুরো বছরটাই আমি মারকুটের স্টাইলেই ব্যাট করেছি।
আমার মারকুটে ব্যাটিং নিয়ে কিছুটা সমালোচনা হতে পারে, তবে আমার মনে হয় আমি এই স্টাইলটাই বেশি সফল। সাকিব ফিরলে মুশফিকের সঙ্গে ম্যাচের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। গুরুত্বপূর্ণ সময়ে তাদের জুটি যে দলের হাল ধরেছে তাও বলতে ভুল করেননি সাকিব। প্রত্যাশা চতুর্থ দিনেও হাসবে তাদের ব্যাট। মুশফিক দারুণ ব্যাটিং করেছে। মিরাজ তার ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেয়েছে। দলের জন্য এটা প্রয়োজন ছিল। সাধারণত ভারতের তৃতীয় দিনে উইকেটে ফাটল ধরে, স্পিনাররা বাড়তি সুবিধে পায়, তবে এখানে এখনও তেমন কিছু হয়নি। মুশফিক মিরাজ যেভাবে ব্যাট করেছে তাতে ওরা চতুর্থ দিনে আরেকটি সেশন খেলতে পারলে আমরা একটা ভালো অবস্থানে পৌঁছতে পারবো। তৃতীয় দিনের ব্যাটিং পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাবে চতুর্থ দিনেও। মুশফিক মিরাজরা কি পারবেন আরেকটা সেশন খেলতে, তা অনেকটাই নির্ভর করছে রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচের ওপর। তৌফিদুল ইসলাম, নিউজ 24। গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টসে নিচ্ছে বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টসে। আইসিসি নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে 6 উইকেটে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক রুমানা আহমেদ। তবে অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন দু ওপেনার শারমিন সুলতানা এবং শারমিন আক্তার। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তারা। এরপর রুমানা আহমেদ 39 রান করলেও দাঁড়াতে পারেননি আর কেউই। ফলে মাত্র 100 রানের পুঁজি পায় টাইগার্সরা। জবাবে ব্যাট করতে নেমে লিজেলি লি ও লরার 50 রানের জুটিতে ভর করে মাত্র 4 উইকেটে হারিয়ে জয়েন্ট বন্দরে নোঙর করে প্রোটিয়া মেয়েরা। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে। দুপুরে বাফুফে ভবনে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মোর্শেদি। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফকিরাপুর ইয়াং ম্যানস ক্লাব। তাদের পয়েন্ট 27। অপরদিকে প্রথমবারের মতো লিগে 26 পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এদিকে সামনের প্রিমিয়ার লিগে উভয় দলই শক্তিশালী দল গড়ার ব্যাপারে আশাবাদী। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।